নমস্কার, আদাব। উত্তরপ্রদেশ স্পেশাল আগ্রা থেকে জেদের বসে পড়ে মানসী শ্রীবাস্তব নিজের জীবনকে বরবাদ করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই সফরের উদ্দেশ্যটা কি? দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। ছোটবেলা থেকেই মানসীর মা রেখা মানসীর জেদের কাছে হার মানতে বাধ্য হতো। মানসীর ইচ্ছাতেই সবকিছু চলতো। নিজের চাহিদা মেটানোর জন্য মানসী যা খুশি তাই করত। আঙুল সবসময় রেখার দিকেই উঠত। রেখার কাছে মানসী ছিল তার পৃথিবী, একমাত্র পৃথিবী। কিন্তু মানসী এমনটা ভাবতো না। সে সারা রাত বন্ধু সোনিয়ার সঙ্গে ডিস্কোতে ডান্স করত, এমনকি তার মার ফোন পর্যন্ত তুলতো না। ডিস্কোতে কোনো ছেলেকে যদি পছন্দ হতো, মানসী তার সঙ্গে বন্ধুত্ব করতে দেরি করতো না, আর সেই বন্ধুত্বের কোনো সীমা থাকতো না। একবার মানসী 3 দিন পর্যন্ত বাড়িতে ফেরেনি। যখন তার প্রতিবেশী জ্যোতি এই ব্যাপারে কিছু বলতে যায়, তখন মানসী তাকে চূড়ান্ত অপমান করে। আর যখন রেখা এর মধ্যে আসে, তখন মানসী তাকে মনে করিয়ে দেয় যে রেখাকে সে কখনো তার স্বামী অর্থাৎ মানসীর বাবার ব্যাপারে জিজ্ঞাসা করেনি, তাই মানসীর জীবনের ব্যাপারেও তার প্রশ্ন করা উচিত হয়নি। রেখাও খুব জেদি মহিলা। যখন মানসী 1 বছরের ছিল, তখন রেখা তার স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে। একদিন ডিস্কোতে মানসীর ওপর সঞ্জয় মিশ্র নজর পড়ে। সে মানসীর দিকে আকর্ষিত হয়। সঞ্জয় মানসীকে বলে যে তার বাবার অনেকগুলো শহরে হোটেল রয়েছে, আর নিজের ব্যাকগ্রাউন্ড প্রমাণ করার জন্য সে মানসীকে একটা দামি সোনার চেন গিফট করে, আর তাতে মানসী ইমপ্রেসড হয়ে যায়। রেখা জানতে চাইছিল ওই ছেলেটি কে, কিন্তু মানসী কিচ্ছু শেয়ার করে না। মানসী মনে করে যে সে সঞ্জয়ের সঙ্গে খুশি থাকবে, আর সঞ্জয় তাকে সারা জীবন খুশি রাখার কথা দিয়েছে। সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যখন মানসীর মা রেখা ওকে বিয়ে করার দায়িত্ব কতটা সেটা বোঝানোর চেষ্টা করে, তখন মানসী তার মায়ের বিয়ে আর জীবন নিয়ে প্রশ্ন তোলে। রেখার কষ্ট হয়। মানসী সঞ্জয়ের মা বাবার সঙ্গেও দেখা করে, আর তাদেরও ওকে খুব পছন্দ হয়। তারা মনে করেন যে তাদের ছেলে সঞ্জয়েরও মানসীর সঙ্গে মেলামেশার পর পরিবর্তন হয়েছে, কর্তব্যপরায়ণ হয়েছে। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই মানসী বোর হয়ে যায়। তার স্বামী সঞ্জয় এখন কাজ নিয়ে ব্যস্ত, আর হঠাৎই একদিন নিজের অজান্তেই মানসী প্রেগনেন্ট হয়ে পড়ে। সে মা হতে একদম প্রস্তুত ছিল না, জীবনটা নিজের মতো করে কাটাতে চাইতো। কিন্তু সঞ্জয়ের একটা সন্তান চাই। সে রেখার সঙ্গে কথা বলে যাতে রেখা মানসীকে বোঝায়। মানসীর একটা মেয়ে হয়, আর তার নাম রাখা হয় রানী। কিন্তু মানসীর মনোযোগ পরিবার থেকে দূরে সরে যায়। নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করা মানসীর ডিস্কোতে সমীর মির্জা নামে একজনের সঙ্গে আলাপ হয়, যার উপর সে আকর্ষিত হয়। মানসী রানীকে ছেড়ে প্রায়ই সোনিয়ার সঙ্গে ডিস্কোতে যেতে শুরু করে। তখন রানীর দেখাশোনা তার দাদু দিদা আর জেঠিমা করত। এইসব বিষয় নিয়ে মানসী আর সঞ্জয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। সে মানসীকে এখনো ততটাই ভালোবাসে, কিন্তু একই সঙ্গে তার কাছে গুরুত্ব ছিল তার পরিবার এবং তার কাজ। মানসী এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তার জীবনের প্রতি যে হঠাৎই একদিন বাড়ি ছেড়ে চলে যায়। ছোট্ট রানী মায়ের জন্য কষ্ট পেতে থাকে। সঞ্জয় অনেকবার মানসীকে ফোন করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। সঞ্জয় মানসীর মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারে যে রেখাও জানে না মানসী কোথায়। একটা হোটেলের রুমে মানসী সমীরের সঙ্গে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে মানসীর জীবন এখন কোন দিকে মোড় নেবে। এবার তারপর মানসী, 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 তুই কোথায় ছিলিস এতদিন? সঞ্জয়ের সঙ্গে কথা হয়েছে? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, জবাব কেন দিচ্ছিস না? আমরা কত চিন্তায় ছিলাম জানিস? আমরা কাল কথা বলি মা। আমি খুব ক্লান্ত, আমি ঘুমোতে চাই। অনেক হয়েছে মা। আমি তোর এরকম সর্বনাশ নিজের চোখে দেখতে পারবো না। মা, তোর কাছে সবকিছু আছে। একটা ভালো সংসার, ভালো স্বামী, মিষ্টি মেয়ে। তোর আর কি চাই? এসব তো তোমার কাছে ছিল না মা। তুই বলতে পারিস যে আমি তোকে তোর বাবার থেকে আলাদা করেছি, তোকে জেদি তৈরি করেছি, তোর বাজে অভ্যেস থেকে তোকে কখনো আটকাইনি। তোর আমাকে যা বলার ইচ্ছা বল, কিন্তু আজ তুই একটা ভালো জীবনের থেকে দূরে সরে যাচ্ছিস। যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়ো, যখন ওঠার ওঠো, যখন মনে হয় ডেস্কে চলে যাও, নাচো, গাও, ঘুরে বেড়াও, এটাকে বলে আসল জীবন। তোর নিজের জীবনের থেকে শুধু এটুকুই পাওয়ার আছে? আমার লাইফ এনজয় করার জন্য টাকা চাই, আমার নন স্টপ পার্টি চাই, আমার লাইফে মজা চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট।
বাড়ি চলো মানসী, তোমার নিজের বাড়ি। তোমায় খুব মিস করছি আমি। আই লাভ ইউ মানসী। আমরা আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারি, আবারও মুমতাজ আর শাহজাহান হয়ে উঠতে পারি। আমার দিকে তাকাও মানসী, প্লিজ। ইমোশনাল হওয়া একটা ব্যাপার, আর ইমোশনে ভেঙে পড়া আর একটা। মানুষই ইমোশনে ভেঙে পড়েছে, ও সত্যিটা দেখতেই পাচ্ছে না। এটা খুব ডেঞ্জারাস। কোন মা তার ছোট বাচ্চাকে ছেড়ে, তার ঘরদুয়ার ছেড়ে শুধু ড্রিঙ্কস আর পার্টি করবে? আর টাইম ওয়েস্ট করো না সঞ্জয়। মানুষই তোমার জন্য পারফেক্ট নয়। আমি মানছি যে মানুষই পারফেক্ট নয়, আমাদের মধ্যে কেউই তো পারফেক্ট নয়। ভুল তো আমারও রয়েছে। বিয়ের আগে আমি ওর সঙ্গে একদম অন্যভাবে মিশেছি, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আমি ওকে সময় দিতেই পারিনি। এটা স্বাভাবিক যে একটা রিয়াকশন হবেই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। তোমরা দেখে নিও, আমাদের দুজনের মধ্যে সমস্ত ঠিক হয়ে যাবে, কেননা আমাদের ভালোবাসাটা স্ট্রং। হাই, কেমন আছো? অনেকদিন ধরে তোমার সঙ্গে দেখা হয়নি, আমি একা থাকতে পারছি না। হ্যাঁ, ওই বিজি ছিলাম একটু, ফ্রি হয়ে ফোন করছি। মানে তুমি আবার কবে থেকে বিজি হলে? যদি আমি তোমাকে কিছু না বলি, তার মানে সেটা তোমার জানার নিশ্চয়ই কোনো দরকার নেই। ওকে, বাই। এই জন্যই তো আমি তোমার প্রতি ফিদা। কেমন হয়েছে? ভালো হয়েছে। গুড। শুধু গুড কেন মা, ভেরি গুড কেন নয়? ইটস এক্সেলেন্ট। তুমি আমার উপর রেগে আছো মা? একদমই না। তাহলে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? আমার খুব মন খারাপ করছিল। বাবু, আমি হয়তো নিজের উপরই রাগ করে আছি। কেন মা? কেননা আমি কখনোই তোমার খেয়াল রাখতে পারিনি। আমি কিছুই ভালো করে করতে পারি না। যখন তুমি বড় হয়ে যাবে তখন বুঝবে যে আমরা সবাই একরকম হই না। যখন আমি ছোট ছিলাম না, তখন স্কুলে একটা গল্প শুনেছিলাম। একটা বাজে মাছ পুরো পুকুরটাকে নষ্ট করে দিতে পারে। তো আমি টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম, ওই সব ভালো মাছগুলো মিলে ওই একটা খারাপ মাছকে কেন ভালো করতে পারছে না? সবাই খুব হেসেছিল আমার উপরে। মা, তুমি আমায় প্রমিস করো যে তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না। প্রমিস করো না মা, প্রমিস করো। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। शरारते सब करे बर्बादियां, मीठी लगे ये आज़ादियां, बर्बादियां, मीठी लगे ये आज़ादियां।
কতবার বলেছি যে যদি আমি তোমাকে কোনো কথা না বলি তার মানে সেটা জানার তোমার কোনো দরকার নেই। খুব অদ্ভুত তুমি। জানি, কিন্তু তোমার মধ্যে কিছু তো আছে। সেটাও জানি, ছোটবেলা থেকে। নিজেকে গৃহিণীর দায়িত্ব কর্তব্যের বন্ধনে বেঁধে রাখতে মানসী রাজি ছিল না। সে তার স্বামী সঞ্জয়কে এবং মেয়ে রানীকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু করে তুলতে রাজি ছিল না। সমাজের বিচারের তার কাছে কোনো দাম নেই। তার মনে হচ্ছিল সে কিচ্ছু ভুল করছে না, সে শুধু নিজের জীবন নিজের হিসাব মতো কাটাচ্ছে। না সঞ্জয়, এবার আমি আর ফিরে যাব না। বেটার এটাই হবে যে তুমি এবার এই ব্যাপারটাকে শেষ করে দাও। আর রানীকে কি জবাব দেবো আমি? সঞ্জয়, তুমি একজন খুব ভালো বাবা, আর রানীর মাও কিন্তু তুমি। মানসী, তুমি কি করতে চাইছো? লাইফের সাথে করতেও আর কি পারি বলো? লাইফ একটা আখের মতো, তার শেষ রসটুকু আমার দরকার। কিন্তু তাতে তোমার তেষ্টা মিটবে না। তোমার কখনো তেষ্টাই পাইনি, তাহলে তুমি এটা মেটানোর ব্যাপারে কি জানবে? ছাড়ো, এসব আমি বলার কে? এই সম্পর্কটা আর নেই সঞ্জয়। আমি আজকের পরে আর কোনোদিন তোমাকে ফোন করব না, আর তোমাকে বাড়ি ফেরার জন্যও বলবো না। গুড লাক অ্যান্ড গুড বাই। এটা তুই কি করলি মানসী? সেটাই, যেটা ঠিক মনে হয়েছে। নিজের স্বামী আর সন্তানকে ছেড়ে দেওয়া ঠিক? নিজের স্বামীকে ছেড়ে দেওয়া আর একজন বাচ্চার থেকে তার বাবাকে কেড়ে নেওয়া, সেটা ঠিক ছিল মা? আমাকে কেউ বোঝানোর জন্য ছিল না। যদি কেউ বলে দিত যে রেখা তুই ভুল, এরকম করিস না, যা অ্যাডজাস্ট করে নে, সংসার কর। একটা কথা বলবো সঞ্জয়, আর তোর বাবা অনেক আলাদা, কোনো তুলনা হয় না। সঞ্জয় তোকে আর তোর মেয়েকে খুবই ভালোবাসে, ও তোমাদের দুজনের জন্য বাঁচে, কিন্তু তোমার বাবা এরকম ছিলেন না। তুমি এরকম বলো। তুই কি বলতে চাইছিস? আমি তোকে এতদিন মিথ্যে কথা বলেছি? আমি এটা তো বলিনি। তুই না বলেও অনেক কিছু বলে ফেলেছিস মানসী। ওকে ওকে, আবার আমাকে হ্যাঁ, ভাষণ শুনতে চাস না, কিন্তু তোকে শুনতে হবে মানসী, কারণ তোর এই রাগ, এই স্বভাব একদম ঠিক নয়। আমি পুরো সততার সঙ্গে খুব পরিশ্রম করে তোকে ওই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি যা আমার সাধ্যের মধ্যে ছিল। হ্যাঁ, কিছু ত্রুটি ছিল, কিন্তু তা তোকে অধিকার দেয় না যে তুই আমাকে সন্দেহ করিস। চলো ঠিক আছে, আমি খারাপ, আমি ভিলেন, আমি পুকুরের সেই খারাপ মাছটা। নিজেকে খারাপ প্রমাণিত করে সোজা রাস্তা নিস না মানসী। খারাপ মানুষও ভালো হতে পারে। ভালো হওয়া কোনো দুর্বলতার চিহ্ন নয়। ভালো মানুষ দৃঢ় হয়, যে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কাউকে কখনো আঘাত করে না। আমি ভালো মেয়ে হতে পারবো না মা। আর তাছাড়াও আমি এখন অনেক দূর এগিয়ে গেছি, আমি আর ফিরতে পারবো না মা। তুই একদম শেষ হয়ে যাবি মা, শেষ। আর আমি তোকে তোকে এরকম দেখতে পারবো না। ফিরে আয়। আমি আর ফিরতে পারবো না মা। তুই একদম শেষ হয়ে যাবি মা, শেষ। আর আমি তোকে তোকে এরকম দেখতে পারবো না। ফিরে আয়।
তোমার বলতে আপত্তি কোথায়? আমার তোমার জিজ্ঞেস করাটাতে প্রবলেম আছে। যদি ভালো না বাসতাম তাহলে আমি এখানে কেন থাকতাম? তাহলে চলো বিয়ে করি। প্লিজ, এই বিয়ে টিয়ে সব মজা নষ্ট করে দেয়। বিয়েটা হলো সারা জীবন মস্তি করার জন্য লাইসেন্স। একবার ভুগেছি, ভালোবাসা ছাড়া থাকবো, কিন্তু আবার বিয়ে? নো ওয়ে। এর মানে হলো আমার ভালোবাসায় কোথাও খামতি আছে। কাম অন यार, बस इंट्रो क्यों না? একবার আই লাভ ইউ বলে তো দেখো। যদি বলে দিই তো তুমিও কি তাজমহল বানাবে আমার জন্য? একবার বলে তো দেখো, তারপর দেখো। দারুণ হলো। সময় দারুণ কাটলো। আমার সাথে সময় এরমই কাটে। মানসী, তাহলে সেই আনন্দে আর একবার দেখা করি আমরা। যদি মুড হয় তো চলেও আসতে পারি। বাই। ভালোবাসার রাতের পর রাতে একের পর এক প্রেমিক আকর্ষিত হচ্ছে, কিন্তু মানসী যে প্রেমিকের সঙ্গে ঘর বেঁধেছিল সে এখন একাকিত্বের অন্ধকারে নিঃশব্দে কষ্ট পাচ্ছে। কিন্তু মানসী শুধু নিজের কথাই শুনতে পাচ্ছিল, নিজের প্রয়োজনটাই দেখতে পাচ্ছিল। কিন্তু আবার এমন এক প্রেমিক ছিল যে দূরে থেকে পুড়ে ছারখার হচ্ছিল। অনেক হয়েছে ভাই, না ফোন তুলছে আর না মেসেজে রিপ্লাই দিচ্ছে। সালা মাথা গরম হয়ে যাচ্ছে। আরে ভাই, কোথাও আউট অফ কভারেজ এরিয়াতে আছে, এত টেনশন নিচ্ছিস কেন তুই? আরে কমসে কম আমাকে তো বলে যেতিস। আরে হ্যাঁ, ওর মাকে একবার ফোন কর না। হ্যাঁ ঠিক আছে, আমি করছি। হ্যালো। আপনি কি মানুষের মা বলছেন? হ্যাঁ, তুমি কে? আমি সমীর, ওর বন্ধু। 4 দিন ধরে ওকে ফোন করে পাচ্ছি না। আমিও কন্ট্যাক্ট করতে পারছি না। ওকে আন্টি, ওর যদি ফোন আসে বা আপনার সঙ্গে ওর কথা হয় তাহলে প্লিজ বলবেন সমীর ফোন করেছিল। হ্যাঁ নিশ্চয়ই। মানসী, যদি আমি তোমায় একটা রিং গিফট করি, ফিরিয়ে দেবে না তো? রিং দিয়ে আমার মন কিনে নিতে চাইছো না তো? আরে মানসী, এসব হৃদয় হৃদয় বাদ দাও। তুমি জানো আমার এসব হৃদয় হৃদয় কোনো ইন্টারেস্ট নেই। আমারও লাইফে এটাই ফান্ডা, চিল করো, এনজয় করো। সেসব মন টন তো এমনিতেই ব্রেকেবল জিনিস, তাই না? পুরোপুরি। সো রিং কবে দিচ্ছ? যখন তুমি বলবে। হ্যাঁ কে? আমি সমীর। সমীর? আপনাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ বলো, কি ব্যাপার? এখানে মানসী আছে? ও এখন ঘুমাচ্ছে। ওর সঙ্গে আমি দেখা করতে পারি? না, এখন তো আমি অফিসের জন্য বেরোচ্ছি, পরে আন্টি কখনো। একটু শুনুন, দেখুন আমি ওর খুব ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু আমি। মানসী, মানসী মা, কোন সমীর তোমার সঙ্গে দেখা করতে এসছে। কোথায়? বাইরে বসে আছে। তুমিও না মা। কেন, কি হয়েছে? কি কি হয়েছে একবার জিজ্ঞেস করবে তো কাউকে ভেতর টাকার আগে। সমীর। মানসী মা, আমার অফিসের জন্য দেরি হচ্ছে, আমি গেলাম। হ্যাঁ। এতদিন কোথায় ছিলেন? সমীর, এই সমস্ত কথার উত্তর কোনোদিন আমি আমার মাকেও দিইনি।
আমি ফ্রেশ হতে যাচ্ছি, চাইলে থাকতেও পারো বা চলেও যেতে পারো। কোনোদিনও ভাবিনি যে গাড়ির মধ্যে এত মজা পাবো। ড্রিঙ্কটা খুব ভালো ছিল। 7টার সময় দেখা করব যেখানে আমরা দেখা করি। তো হঠাৎ কি মনে করে? মানুষের তুমি আর আমি কাপল, আমাদের সম্পর্ক রয়েছে। হোয়াট? মানুষে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে। নো 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 নো, তুমি ভেবেছিলে আর তুমি বলেছিলে। এই জিশানটাকে নতুন প্রফেশন শুরু করেছো গোয়েন্দাগিরির? প্রেম ভালোবাসা ছেড়ে দিলে? তোমার ফোনের মধ্যে অনেকগুলো মেসেজ আছে। তো এখন এই সমস্ত চিপ কাজও করছো তুমি? পুরুষের মতো সামনে থেকে জিজ্ঞেস করতে তো বলেও দিতাম না ওকে কেমন সব। এবার পুরুষের মতো জিজ্ঞেস করছি। এই সমস্ত বোকা বোকা কাজ না নিজের কাছেই রাখো আর এখান থেকে বেরো। তুমি আমার সঙ্গে চিটিং করছো মানুষ, এটা ধোঁকা। আমি কারোর সাথে চিটিং টিটিং করি না, গেট আউট। তাহলে আমার কি হবে মানুষে? যে সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, যে স্বপ্ন আমরা দেখেছি, তার কি হবে? গড, তুমি কবে বুঝবে? কি আচ্ছা একটা কাজ করো, আমাদের এই সো কল্ড রিলেশনশিপের উপর একটা বই লেখো আর তার প্রথম পাতায় আমি সাইন করে দেবো, উইথ লাভ টু সমীর। হ্যাপি? ও আমার সঙ্গে এটা করতে পারে না। দেখ ভাই, যা হচ্ছে না শুধু ওর জন্য হচ্ছে না, মাঝখানে ওই ছেলেটা বারবার চলে আসছে, বুঝলি? বলিস তো ধরে একটু বুঝিয়ে দেই ওকে। সমীর ভাই, যেদিন ও বুঝতে পারবে না তুই জিনিসটা কি, তুই মানুষের তুই কে হোস, ওই জিশান মিশন ঘুরে তাকাবেও না। তারপর থেকে মানুষই শুধু তোর। তোর কাছে কোনো নাম্বার আছে ওই ছেলেটার? নাম্বার তো আমি নিয়ে নিয়েছি, শুধু ওকে ওর লাইফ থেকে ড্রপ করা বাকি আছে। এই সমীরটাকে? আমি সমীর। এই তুই কে রে, আর আমাকে এখানে কেন ডেকেছিস? দেখ ভাই, তুই যেই হোস না কেন, একটা কথা ভালো করে বুঝে নে, যে মানুষই শুধু আমারই। আচ্ছা, নাম লেখা আছে কোথায়? আমি তো কোথাও দেখতে পেলাম না। আমি তো ওকে সব অ্যাঙ্গেল থেকে ভালোভাবে বোঝাচ্ছি তোকে, আজকের পর থেকে তুই ওর দিকে তাকাবি না, বুঝলি? তুই কোনো ভুল ধারণা রাখিস না। এই দুটো চামচাকে নিয়ে এসেছিস বলে আমার সাথে পার পেয়ে যাবি। প্রবলেমটা কি জানিস? তুই ঠিক জানিস না আমি কে। ভাই, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। ভালো মুখে তোকে বোঝাচ্ছি, মানুষই তোর কোনোদিনও হবে না। ঠিক আছে, মেনে নিলাম যে মানুষই তোর। তাহলে ও আমার কাছে কেন আসে জানিস কেন? কারণ আমার ভেতরে কিছু তো আছে যেটা তোর ভেতরে নেই। শোন 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 শোন, আমাদের মধ্যে যা কিছুই আছে এর মাঝে তুই না এলেই ভালো করবি, ঠিক আছে? কারণ আমাদের সম্পর্কটা অনেক দূরে গিয়েছে, আর তুই জানিস না যে ওর জন্য আমি কি কি করেছি। তোর হিসেব খাতা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার খাতা না অলরেডি ওভারফ্লো হচ্ছে, আর তোর এই স্বপ্নের তাজমহলটা না তুই বানাতে থাক। আমার কারোর জন্য তাজমহল বানানোতে কোনো ইন্টারেস্ট নেই। আর এরপর থেকে কখনো আমার সময় নষ্ট করিস না, বুঝেছিস? সরে যা।
ও তোর জন্য নয়। আন্টি, মানুষে কিন্তু খুব ভুল করছে, খুব ভুল করছে। এটা ওর জীবন, আরো কারুর কথা শোনে না, আমারও না। আন্টি আমাকে বিয়ে করবে বলে প্রমিস করেছিল। কিসের বিয়ে? ও অলরেডি বিবাহিত, আর ওর 4 বছরের একটা বাচ্চাও আছে। আমার কথা শোনো, ওর সঙ্গ ছেড়ে দাও। আন্টি, ও আমাকে ধোকা দিয়েছে, আমার সঙ্গে গেম খেলছে ও। তুমি আমাকে যা বলেছো আমি ওকে বলে দেবো। আর কিছু বলার শোনা বাকি আছে? না, কিছু করার বাকি আছে। শোনা বাকি আছে? না, কিছু করার বাকি আছে। ইগো, আত্মসম্মান, মানুষের এই জায়গাটা যখন আঘাত পায় তখন তার যন্ত্রণা সবাইকে ভোগ করতে হয়। রাতারাতি গভীর প্রেম ভয়ঙ্কর ঘৃণায় পরিবর্তিত হয়। সমীরের ইগোতে খুব খারাপভাবে আঘাত লাগে। তার আঘাত পাওয়া পুরুষত্ব এটা স্বীকার করতে পারছিল না যে মানুষই তাকে ছেড়ে গিয়েছে। কিন্তু এই একটা মিটিং কি এই কাহিনীর শেষটা বদলাতে পারত? সেটা কি আটকানো যেত? যেটা হলো কি হয়েছে আর সোনিয়া, এত সকাল সকাল? আমার চোখও তো খুলছে না এখন। ইয়ার খুব জঘন্য রকমের হ্যাংওভার হয়েছে। সুন্দর দেখে একটা বিয়ার নিয়ে নে, ঠিক হয়ে যাবি। স্টুপিড, আমার নয়, তোর ওই এক্স সমীরের খুব খারাপ হ্যাংওভার হয়েছে। তোর নেশায় মজে আছে। গড বাবা, তোর সাথেও দেখা করেছিল? হ্যাঁ, মিট করেছিল, আর তোর সঙ্গেও দেখা করতে চায়। কেন? আমি কেন দেখা করব? আরে সেটা তোদের ব্যাপার। জানিস, বলছিল যে আমি খুব হার্ট ফিল করছি, ব্লা ব্লা ব্লা। এত ক্লিয়ার করে বুঝিয়েছি, কতবার বুঝিয়েছি ওকে। ক্লোজ করে এই চ্যাপ্টারটাকে। ইউ নো হোয়াট, আদারওয়াইজ ও সব জায়গায় আমাকে খুঁজে বেড়াবে। বুঝতে পারছিস তুই? তুই টেনশন নিস না, আইল হ্যান্ডেল ইট। আর হ্যাঁ, থ্যাংক ইউ। এইসব শুকনো মুখে থ্যাঙ্কস চলবে না। বল আমাকে কবে পার্টি দিচ্ছিস? খুব তাড়াতাড়ি। I love you. কি ব্যাপার? কি এত সকাল সকাল আই লাভ ইউ কাকে বলছো? ইয়ার, তোমরা সব ছেলেরা তো ইনসিকিউর কেন হও? তোমরা সবাই একটার সাথে আর একটা, একটার বাদে একটা, আর একটা থাকা সত্ত্বেও একটা অ্যাফেয়ার করো, তাও তোমরা স্টার্চ থাকো। আর যদি একটা মেয়ে নিজের মতো করে জীবন কাটায়, তাহলে এত প্রশ্ন কেন? ব্লাডি হিপোক্রিটস। কি আর করা যাবে ম্যাডাম, তাজমহল তো আমরাই বানাই। ইয়া, হোয়াটএভার। সমীর এসেছিল, তোর উপর খুব রেগে আছে। আই নো, আজকের পেপারে পড়লাম। ওইখানে তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে, আর এখানে তুমি সমীরের সঙ্গে না জানি কি করছো। ও এসে হুমকি দিয়ে গেছে। তো আমি কি করব মা? সারা জানি না লোকে নিজের লাইফ ছেড়ে আমার পেছনে কেন পড়ে আছে। কারণ তুমি খেলা করছো অন্যের জীবনের সঙ্গে, আর নিজের জীবনের সঙ্গেও। ওকে ওকে, আমি জানি। আমি সমীরকে বলে দেবো যেন তোমাকে আর সোনিয়াকে ডিস্টার্ব না করে। এমনিতেও আমি চাই না যে আমার জন্য আমার ফ্যামিলি সাফার করুক। এতটাও সেলফিশ আমি নই। মা, তোর নিজের বাচ্চার কথা কখনো মনে পড়ে না? একবারও না? ও কি তোর ফ্যামিলি নয়? সঞ্জয় আর রানু। দেখ মা, এখনো সময় আছে, ফিরে আয়। আমরা সবাই মন থেকে তোকে মেনে নেব। তুই
আবার নিজের জীবনটাকে শুরু করতে পারিস একদম নতুন ভাবে। ব্যাস শুধু ফেরত আয় তুই মা। যা বলতে চাও তাড়াতাড়ি বলো প্লিজ। তুমি আমাকে ভালোবাসো না? না করি না। আর কিছু? তাহলে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সেগুলো কি ছিল মানুষে? একটা সম্পর্ক ছিল, রোম্যান্সে, সেক্সে, যেটা এখন আর নেই। সো মুভ অন সমীর, এতটা ভেতরে ঢুকে ভেবো না। সম্পর্ক যেমনই হোক না কেন, যাই হোক না কেন, মিথ্যে কথা তো বলা উচিত নয়। আমি মিথ্যে কথা বলি না। তুমি মিথ্যে বলো না? তুমি বিবাহিত মানুষই, তোমার 4 বছরের একটা মেয়ে আছে। সমীর, আমি তোমাকে কতবার বলেছি যে যদি আমি তোমাকে কোনো কথা না জানাই তার মানে আমি সেটা তোমাকে জানাতে চাই না। সিম্পল। মানসী, তুমি চিটিং করছো। চিটিং তুমি করছো সমীর, সত্যের সাথে। আর সত্যি এটা যে আমরা দুজন দেখা করেছি, অ্যাট্রাক্ট হয়েছি, এনজয় করেছি, ব্যাস। এবার মন ভরে গেছে তো নিজে নিজের রাস্তায় যাচ্ছি। মানসী, তুমি শুধু আমার। সমীর, আমি নিজের ছাড়া আর কারোর হতে পারি না। তুমি শেষবারের জন্য দেখা করতে চেয়েছিলে তাই এলাম। আজকের পরে তুমি আমার মা বা আমার ফ্রেন্ড সোনিয়া, এদের মধ্যে না কারোর সাথে দেখা করবে আর না কাউকে ফোন করবে। মানসী, হয়তো আমাদের রাস্তা এখন আলাদা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আবার মিলতেও তো পারে। প্লিজ মানসী, চলো একসঙ্গে যাই। ইউ আর গেটিং ইট অল রং সমীর। তুমি আবার একই ভুল করছো। Why don't you understand যে আমি তোমাকে অনেক পেছনে ছেড়ে এসেছি রাস্তায়। এবার তুমি একা হাঁটছো, রাস্তা হারিয়ে গেছো তো নিজে খুঁজে নাও। I can't help you. ওকে, যাবো? যাও। মানসী, ড্রপ করে দেবো, কিন্তু একটা কন্ডিশনে। একসাথে চলা টলার ব্যাপার এখানেই শেষ। আমরা এই ব্যাপারে আর কথা বলবো না। কি হয়েছে? নামো তো একটু। মনে হচ্ছে বাইকটাতে কিছু প্রবলেম হয়েছে। এবার এটা কি সমীর? তুমি আমার সঙ্গে চিটিং করতে পারো না। চিটিং তুমি করছো। আমি ভদ্রভাবে তোমার সাথে শেষবারের জন্য দেখা করতে এসেছি আর তুমি পুট ইট ডাউন। সমীর, সরাও এটাকে। এটা সরবে না, তুমি সরবে। সঞ্জয়, তুই আজকে নিউজ পেপারটা পড়েছিস? কেন, কি হয়েছে? হ্যাঁ বাবা সঞ্জয়, কি বলবো। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার একটা কথাও শোনে না। একদম পাথর হয়ে গেছে বাবা। ও তোমার কাছে আর ফিরে যাবে না। মা, আপনি ব্যাংকে আছেন? হ্যাঁ,
কেন? আমি আসছি আপনার কাছে। সব ঠিক আছে তো? বাবা সঞ্জয়, আমরা কোথায় যাচ্ছি? তুমি কিছু বলছো না কেন? সঞ্জয়, এদিকে তাকাও। রাগ ও অভিমানের বশে সমীর মানসীকে খুন করে ফেলল। পুলিশ যখন দুদিন পর সমীরকে ধরল তখন সে সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার করে। সে আপাতত আইনি হেফাজতে আছে। মানসীর মা রেখা শক পেয়েছে। ওর স্বামী সঞ্জয় তার মেয়ে রানীকে সামলাতে ব্যস্ত রয়েছে। জিশান মানসীর বিষয়ে কখনো সিরিয়াস ছিলই না। তার জীবন আগের মতোই চলছিল। এই হত্যার জন্য দায়ী কে? মানসীর জেদি পার্সোনালিটি, যেটা প্রতি মুহূর্তে জেহাদ ঘোষণা করত সামাজিক নিয়মের বিরুদ্ধে, নাকি এটা সমীরের ইনসিকিউরিটি ছিল, ইগো ছিল, যেটা মানসীর রিজেকশনটা হ্যান্ডেল করতে পারেনি? সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানসী কি জেনে বুঝেই ধ্বংসের দিকে এগোচ্ছিল? তার এই স্বভাবের পিছনে কি তার ছোটবেলার জীবনযাপন দায়ী ছিল? সিদ্ধান্তে পৌঁছানো খুব সহজ। খুব সহজেই যে কেউ মানসীকে উচ্ছৃঙ্খল আর লুজ ক্যারেক্টারের তকমা লাগাতে পারে। তার উপর দায়িত্ব জ্ঞানহীনতা আর স্বার্থপরতার আরোপও লাগাতে পারে। কিন্তু মানসীর দৃষ্টিকোণ থেকে সে নিজের জায়গায় ঠিক ছিল। আমরা মানসীকে সঠিকও বলবো না, ভুলও নয়। মানসী আসলে বেপরোয়া ছিল। তার ব্যবহারের ফলে কে কষ্ট পাচ্ছে, কার খারাপ লাগছে, তাতে তার কিচ্ছু যায় আসতো না। যদি মানসী তার কাছের মানুষদের নিয়ে একটু সতর্ক থাকতো, তাহলে হয়তো তাকে তার জীবনটা হারাতে হতো না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.